আসসালামু আলাইকুম সবাইকে মেডিবিয়ার অনলাইন নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে সকলকে স্বাগত। সাথে আছে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা। আজকে তোমাদের পড়ানোর বিষয় হলো জীববিজ্ঞান প্রথম পত্র লেকচার 5। তো লেকচার 5 এর ভিতরে কি কি আছে? তোমার 10ম অধ্যায়, 11 অধ্যায় এবং 12 অধ্যায়। চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি। আমার প্রতিটা লেকচারে আমি লেকচার শুরু করার আগে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি। কারণ কি, বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় এই অধ্যায়টা কতটুকু ইম্পর্টেন্ট নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। আমার জীববিজ্ঞান প্রথম পত্রে আজকে লাস্ট লেকচার। তো এই লেকচারে এখানে মোট 5টি লেকচার ছিল। 5টি লেকচারেই প্রতি বছরই এখান থেকে একটা করে কোশ্চেন আসছে। কোনো কোনো লেকচারে 2টা আসছে, কোনো কোনো লেকচারে 1টা আসছে, বাট কোশ্চেন আসছে। ঠিক তেমনই লেকচার 5 এর দেখো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিসে কি আছে। তোমার সেশন 22-23 গত বছর এই লেকচার থেকে একটি কোশ্চেন আসছে। দেখো 21-22-এও এই লেকচার থেকে একটি কোশ্চেন আসছে। 20-21-এও এই লেকচার থেকে একটি কোশ্চেন আসছে। সবার আগে দেখো 10ম অধ্যায় কি? 10ম অধ্যায় হলো উদ্ভিদ প্রজনন। প্রজনন কাকে বলে? দেখো প্রজনন হলো তার বংশধর সৃষ্টি করা। প্রজনন কি? একটা উদ্ভিদ তার বংশধর সৃষ্টি করবে, তাই না? ঠিক তেমনই দেখো এখানে আমি প্রথমেই তোমার সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি যে প্রজনন কি। প্রজনন তার অনুরূপ বংশধর সৃষ্টি করে। যে বংশধর সৃষ্টি করে এটা কি? এটা হলো প্রজনন। প্রথমে প্রজননের সংজ্ঞাটা আমাদের জানা লাগবে। তারপরে দেখো তোমার এই প্রজনন সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, এক কথায় উদ্ভিদের ভ্রূণ সৃষ্টি ও বিকাশের বৈজ্ঞানিক আলোচনায় হলো ভ্রূণ বিজ্ঞান বা প্ল্যান্ট এমব্রায়োলজি। এই যে তোমার কয়েকটা শব্দের টার্ম, এগুলোও জানা লাগবে। এবার দেখো তোমার প্রজনন কয় প্রকার? প্রজনন মূলত কয় প্রকার? প্রজনন মূলত 2 প্রকার, কিন্তু তোমার আবুল হাসান স্যারের বইয়ে কয়েকটা জায়গায় দেয়া আছে তিন প্রকার। সেই 3 নম্বর প্রকারটা কি? পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তাহলে 3 নম্বর আমাদের প্রজনন মূলত কয় প্রকার? যদি পরীক্ষায় তোমার কোশ্চেন থাকে 2 থাকে তাহলে 2 দিবা, মেইনলি 2 প্রকার। কিন্তু কোথাও যদি 2 না থাকে, যদি 3 দিয়ে শুরু হয় তাহলে 3 দিবা। যদি অপশনে যদি 2 না থাকে তাহলে প্রজনন কয় প্রকার হবে? 3 প্রকার হবে। 3 নম্বর প্রজননটা কি? পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তারপর দেখো উদ্ভিদের যৌন প্রজনন। উদ্ভিদের যৌন প্রজননে আমরা জানি সবসময় শুক্রাণু এবং ডিম্বাণু এই 2টা কাজে লাগে। এবার দেখো তোমার আবৃতবীজ উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের হয় এটা আমাদের জানা লাগবে। আবৃতবীজ উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের? উগ্যামাস ধরনের। কোন ধরনের? উগ্যামাস ধরনের। এই দেখো এই উগ্যামাস মানে কি? উগ্যামাস মানে হলো তোমার শুক্রাণুটা কি হবে? সচল হবে, আর ডিম্বাণুটা তোমার নিশ্চল হবে। ঠিক তেমনই দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে, শুক্রাণু সচল, ডিম্বাণু নিশ্চল। এবার দেখো তোমার এই আবৃতবীজ উদ্ভিদের যৌন প্রজননের ক্ষেত্রে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য সম্পর্কে জানবো। সেই ইম্পর্টেন্ট তথ্যটা কি? দেখো উদ্ভিদের বিশেষভাবে রূপান্তরিত অংশই হলো বিটপ। বিটপটা কি? বিটপ হলো ফুলটা কি? ফুল হলো উদ্ভিদের বিশেষভাবে রূপান্তরিত বিটপ। তাহলে ফুলটা কি? ফুল হলো উদ্ভিদ প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। এবার তারপর দেখো আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু কোথায় সৃষ্টি হয়? শুক্রাণু সৃষ্টি হয় পরাগরেণুতে। কোথায় শুক্রাণু সৃষ্টি হয় এটা জানা লাগবে, পরাগরেণুতে। এবং এই যে পরাগরেণু সৃষ্টি হয় কোথায়? পুংকেশরের। পুংকেশরের পরাগধানীতে। তাহলে কি হবে? পরাগরেণু সৃষ্টি হয় পুংকেশরের পরাগধানীতে, আর শুক্রাণু কোথায় সৃষ্টি হয়? পরাগরেণুতে। এটা জানা লাগবে, শুক্রাণু কোথায় সৃষ্টি হয় এবং তোমার পরাগরেণু কোথায় সৃষ্টি হয়। তারপরে দেখো আর একটা বৈশিষ্ট্য আছে, আবৃতবীজ উদ্ভিদের ডিম্বাণু সৃষ্টি হয় কোথায়? ডিম্বকে। ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে, আর ডিম্বক সৃষ্টি হয় কোথায়? স্ত্রী কেশরের গর্ভাশয়ে। এই যে 3টা অপশন, এই 3টা তোমার তথ্য মাস্ট বি জানা লাগবে। প্রজনন অধ্যায়ে তোমার মেইনলি এই যৌন প্রজনন, অযৌন প্রজনন এর এই যে কয়েকটা তথ্য আছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো নার্সিং অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এইগুলো জানলেই এনাফ। এই লেকচারে তোমার এই পিডিএফ এ যেগুলো দেওয়া আছে এগুলো জানলেই আশা করি এনাফ। তারপরে দেখো তোমার উদ্ভিদের আবৃতবীজ উদ্ভিদের যৌন প্রজননের একটি ধাপ পরাগরেণুর পরিস্ফুটন। এবার দেখো পরাগরেণুর পরিস্ফুটন, পরাগরেণু এইখানে তোমার ইম্পর্টেন্ট তথ্যগুলো জানা লাগবে। কি কি? দেখো পরাগধানী এখানে দেখো দেয়া আছে কয় কণা বিশিষ্ট? 4 কণা বিশিষ্ট হয়। পরাগধানী কয় কণা বিশিষ্ট? 4 কণা বিশিষ্ট। পরাগধানী কয় কণা বিশিষ্ট হয়? 4 কণা বিশিষ্ট। এখান থেকে এমন কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে কি বলা হয়? পরাগথলি বলা হয়। এবং প্রাচীরের সবচেয়ে ভেতরে একটা অংশ থাকে, তাকে কি বলা হয়? ট্যাবেটাম বলা হয়। এই ট্যাবেটাম বিগলিত হয়ে তোমার পরাগরেণুর পুষ্টি সাধন করে। তাহলে পরাগরেণুর পুষ্টি কোথায় পাই? কোথা থেকে পাই? ট্যাবেটাম থেকে পাই। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে পরাগরেণুর পুষ্টি কোথা থেকে পাই? তো কোথা থেকে পাই? ট্যাবেটাম থেকে পাই। এই ট্যাবেটাম কিভাবে পুষ্টি দেয়? ট্যাবেটাম বিগলিত হয়ে তোমার পরাগরেণু পুষ্টি প্রদান করে। এই ট্যাবেটামটা কি? পরাগরেণুর সবচেয়ে ভিতরের স্তর। সবচেয়ে ভিতরের স্তর হলো কি? ট্যাবেটাম। তারপরে দেখো এই পরাগরেণুর
বন্ধা কোষ হয় 5 থেকে 7 স্তর বিশিষ্ট, আর দেয়াল কোষ হতে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। ঠিক আছে, তারপরে দেখো 4টি পরাগরেণু একসাথে লাগানো অবস্থায় থাকলে তাকে পোলেন টেট্রোড বা পরাগ চতুষ্টয় বলা হয়। কি? 4টি পরাগরেণু একসাথে যদি একসাথে যদি মিলিত অবস্থায় থাকে তাকে কি বলা হবে? পোলেন টেট্রোড। ঠিক আছে, পোলেন টেট্রাড বা পরাগ চতুষ্টয় বলা হয়। এবার তাকে একসাথে থাকা পরাগরেণুর একটা গঠনের যে উদাহরণ কিছু দেওয়া আছে, এই উদাহরণটা মনে রাখতে পারো, না মনে রাখতে পারো, নাইস টু নো, জানতে পারো নাও জানতে পারো। তারপরে দেখো পরাগরেণুর গঠন সম্পর্কে আমাদের জানতে গেলে সবার আগে জানতে হবে এই পরাগরেণুর ব্যাস কতটুকু হয়। দেখো এখানে দেয়া আছে পরাগরেণুর ব্যাস কতটুকু হয়, 10 থেকে 200 মাইক্রোমিটার। কতটুকু? 10 থেকে 200 মাইক্রোমিটার। দেখো এখানে কিন্তু মাইক্রোমিটার আছে, ম্যাক্রোমিটার নাই, শুধু মিটার নাই, মাইক্রোমিটার। তারপরে দেখো এই পরাগরেণু এক কোষী নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড। পরাগরেণু কি হবে? পরাগরেণু তোমার এক নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড, এটা তো আমরা সবাই জানি। তারপরে দেখো এই যে পরাগরেণুর বাইরে কিউটিন যুক্ত এবং ভেতরে কি নির্মিত? সেলুলোজ নির্মিত। ওকে, পরাগরেণুর বাইরে কি যুক্ত? কিউটিন যুক্ত, আর ভেতরে সেলুলোজ নির্মিত। এবার দেখো এখানে লাস্ট যে ইম্পর্টেন্ট তথ্যটা আছে সেটা হলো এক্সাইনের পাতলা ছিদ্রের ন্যায় অংশকে বলা হয় জনন ছিদ্র। এইটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো তাকে অন্যান্য নাম আছে কি? রেণুরন্ধ্র বা জাম্পুর। এখানে সবচেয়ে বেশি কোশ্চেন যেটা তোমাদের ভুল হবে সেটা হলো পরাগরেণুর বাইরের ত্বক কি যুক্ত থাকে, কিউটিন যুক্ত নাকি কাইটিন যুক্ত? এখানে ভালোভাবে দেখো, কিউটিন যুক্ত, নট কাইটিন। এটা মনে রাখবা, এটি কি যুক্ত? কিউটিন যুক্ত। তাহলে তোমাদের এখানে কিন্তু ভুল হতে পারে, এই জন্য আমি এটা দেখাই দিলাম। তাহলে দেখো আমরা পরাগরেণুর গঠন থেকে কি কি জানবো? এর ব্যাস সম্পর্কে জানবো, পরাগরেণুর বাইরের প্রাচীর কি দিয়ে নির্মিত সেটা সম্পর্কে জানবো, এবং ভেতরের ত্বক কি দ্বারা নির্মিত সেটা সম্পর্কে জানবো। আর কি? পরাগরেণুর যে পাতলা এক্সাইনের যে পাতলা ছিদ্রের ন্যায় অংশ থাকে তাকে কি বলা হবে? জনন ছিদ্র, জাম্পর বা রেণুরন্ধ্র। এটা জানতে হবে। ওকে, আর এর ব্যাসের দৈর্ঘ্যটা জানতে হবে। এখানে আমাদের বেশি ভুল হবে। মেইনলি এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এই যেগুলো আমি তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি এখানে তোমাদের ভুল হবে, তাই না? এবার তারপরে দেখো তোমার পুংগ্যামেটোফাইটের বিকাশ। পুংগ্যামেটোফাইটের বিকাশেও তোমাদের প্রথম তো জানা লাগবে যে পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ কি। পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ কি? এটা সবচেয়ে বেশি ভুল হয়। পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ হলো পরাগরেণু। দেখো পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ হলো পরাগরেণু, এবং তোমার পুংগ্যামেটোফাইট কি কি নিয়ে গঠিত হয়? দেখো পুংগ্যামেটোফাইট কি কি নিয়ে গঠিত হয়? পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগনালী, পুংগ্যামিট, এগুলো সমন্বয়ে কি গঠিত হয়? পুংগ্যামেটোফাইট। এগুলো দেখো যদি মার্ক করো 1 2 3 4 5, তাহলে কি এই 5টা জিনিসের সমন্বয়ে কি গঠিত হয়? পুংগ্যামেটোফাইট। এখানে তোমরা সবচেয়ে বেশি ভুল করবা, কোশ্চেনে দিয়ে দেবে পরাগধানী, দিয়ে দেবে নিচের কোনটি পুংগ্যামেটোফাইটের উদাহরণ নয়। পরাগধানী দেয়া থাকবে বা দেয়া থাকবে কোনটি পুংগ্যামেটোফাইটের উদাহরণ। এই পরাগধানী তো এখানে কিন্তু নাই। পরাগধানী কিন্তু পুংগ্যামেটোফাইট গঠনে অংশগ্রহণ করে না, পরাগধানী কিন্তু নাই, এটা খেয়াল করে। পরাগধানী কিন্তু ভুল হবে, এই জন্য আমি এটা লিখে দিচ্ছি নট পরাগধানী। এখানে আছে কি? পরাগনালিকা আছে, পরাগনালিকা দিয়ে গঠিত হবে, পরাগধানী দিয়ে গঠিত হবে না। তারপর দেখো এখানে দেখো এই পরাগনালী তোমার পুংগ্যামেটোফাইট গঠনে অংশগ্রহণ করে, তাই না? এর কিন্তু পরাগনালিকা তোমার পুংগ্যামেটোফাইট গঠনে অংশগ্রহণ করে, কিন্তু পরাগধানী কিন্তু অংশগ্রহণ করে না। এখানে ভুল হবে, এটা তোমাদের দেখাই দিলাম। তারপরে আসো ডিম্বকের পরিস্ফুটন। ডিম্বকের পরিস্ফুটনে ঠিকই দেখো কিছু এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা দেখো। ডিম্বক সৃষ্টি হয় কোথায়? ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের ভিতরে। কোথা হতে সৃষ্টি হয়? অম্রা হতে সৃষ্টি হয়। এবার দেখো ডিম্বকের গঠন সম্পর্কে আমাদের কিছু জানা লাগবে, যে ডিম্বকের গঠন মানে কোনটা কি ধরনের হয়। দেখো ডিম্বক নাড়িটা কি হয়? বোটার ন্যায় অংশ। ডিম্বক নাড়ি কি হয়? বোটার ন্যায় অংশ। ডিম্বক নাভি কি হয়? ডিম্বক নাভি ডিম্বক নাড়ির সাথে যুক্ত থাকে। তারপর দেখো ভ্রূণ পোষক টিস্যু, এটা ত্বক দিয়ে ঘেরা ডিম্বকের প্রধান টিস্যু। তাহলে ডিম্বকের প্রধান টিস্যু কি? ভ্রূণ পোষক টিস্যু, এটা তোমাদের মনে রাখা লাগবে। এবার দেখো ডিম্বক ত্বক কি? ডিম্বক ত্বক হলো
নিউক্লিয়াসের বাইরের যে আবরণী, 2 স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট নিউক্লিয়াসের বাইরের আবরণীকে কি বলা হবে? ডিম্বক ত্বক। আর ডিম্বক রন্ধ্র কি? ডিম্বকের অগ্রপ্রান্তে ত্বকের যে ছিদ্র তাকে কি বলা হবে? ডিম্বক রন্ধ্র। এবার দেখো ডিম্বক মূল। ডিম্বক মূল, মূল মানে বুঝতে পারছি কোনো গোড়ার একটা অংশ হবে যেখান থেকে ত্বকের সূচনা হয়, তাহলে ডিম্বক মূল কি? যেখান থেকে ত্বকের সূচনা হয়। তারপরে দেখো ভ্রূণথলি। ভ্রূণথলি নিউক্লিয়াসের ভিতরে যে থলির মতো অংশ থাকে তাকে ভ্রূণথলি বলা হয়। এই ভ্রূণথলির আবার অংশ কয়টি? 3টি, গর্ভযন্ত্র, প্রতিপাদ কোষ, সেকেন্ডারি কোষ। ভ্রূণথলির অংশ কয়? সেকেন্ডারি নিউক্লিয়াস। কি কি ভ্রূণথলির অংশ কি কি? গর্ভযন্ত্র, প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস। এগুলো আমাদের জানা লাগবে যে ডিম্বকের গঠনে কি কি আছে। তারপরে দেখো তোমার এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হলো 4টি স্ত্রীরেণুর মধ্যে, ডিম্বকের ক্ষেত্রে যে 4টি স্ত্রীরেণু সৃষ্টি হয় সেখান থেকে 3টি কি হয়? নষ্ট হয়ে যায়, তাই না? আর কয়টি কার্যকর থাকে? 3টি নষ্ট হলে 1টি কার্যকর থাকে, 3টি নষ্ট হয়ে যায়, এটা জানা লাগবে। ওকে। আর এই 4টি কোষ কিভাবে তৈরি হয়? মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিভাবে? মায়োসিস প্রক্রিয়ায়। আর মায়োসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে কয়টি কোষ সৃষ্টি করে? 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু গঠন করে, সেখান থেকে কি হয়? 3টি নষ্ট হয়ে যায়। এবার দেখো ডিম্বকের প্রকারভেদ আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি। ডিম্বকের প্রকারভেদের ক্ষেত্রে তোমরা দেখতে পারো প্রকারভেদে এখানে কিছু ছন্দ ব্যবহার করা হয়েছে। এই ছন্দগুলো তোমার পিডিএফে দেওয়া থাকবে, এগুলোও ব্যবহার করতে পারো, সাথে আমিও কিছু দেবো, সেগুলোও ব্যবহার করতে পারো। এবার দেখো মনে রাখার ক্ষেত্রে ডিম্বকের প্রকারভেদ এই অধ্যায়ে অনেক ইম্পর্টেন্ট। ডিম্বকের প্রকারভেদ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক আছে। তারপর দেখো ডিম্বকের প্রকারভেদের ভিতরে কি কি আছে? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখের প্রকারভেদ কি কি? গোলমরিচ, বিষকাটালি বা পানি মরিচ বা পান। আর কি আছে? পার্শ্বমুখী আছে, অধোমুখী আছে। অধোমুখীতে কি আছে? শিম, রেরি, ছোলা। পার্শ্বমুখীতে কি কি আছে? ক্ষুদিপনা, পপি আর ডায়ান্থাস। বক্রমুখীতে কি কি আছে? সরিষা, কালকাসুন্দা ইত্যাদি। এটা মনে রাখার জন্য আমরা সহজে কিছু ছন্দের ব্যবহার করতে পারি। এই যে ডিম্বকের পরিস্ফুটনে আমরা যে তথ্যগুলো দেখছি, এই তথ্যগুলো মনে রাখলে এনাফ। এখানে কি কি সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য, সেটা হলো মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে তোমার কি হয়? 4টি কোষ সৃষ্টি হয়। মায়োসিস কোষ বিভাজনে কয়টি সৃষ্টি হয়? 4টি সৃষ্টি হয়। সেখান থেকে 3টি কোষ পরে নষ্ট হয়ে যায় আর 1টি কার্যকর থাকে। তো চলো আমরা একটা পূর্ণাঙ্গ ভ্রূণথলির মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। একটি পূর্ণাঙ্গ ভ্রূণথলির এমন একটা ভ্রূণথলি থাকে, এই যে ভ্রূণথলির তোমার এই যে এই তিনটি কোষকে কি বলা হয়? সহকারী কোষ। দেখো এই ভ্রূণথলির ক্ষেত্রে দেখো তোমার এই যে 3টি কোষ, এই 3টি কোষ মোট তোমার দুই পাশে কয়টি? মায়োসিস কোষ বিভাজনের ফলে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়, সেখান থেকে এরকম 3টি নষ্ট হয়ে যায় আর 1টি তোমার কার্যকর থাকে। দেখো ডিম্বাণুর পরিস্ফুটনের ক্ষেত্রে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এগুলো জানলেই এনাফ। এই গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট তথ্য, সেটি হলো এই যে 4টি স্ত্রীরেণুর মধ্যে 3টি কি হয়? 3টি নষ্ট হয়ে যায় এবং 1টি কি থাকে? 1টি কার্যকর থাকে, ঠিক আছে? আর দেখো এই যে ডিম্বকের যে গঠন আছে, এই ডিম্বকের গঠনের যে আলোচনা আছে, যে ডিম্বক নারী কোণগুলো, এই যে বোটান্নাই অংশ, তারপরে এই যে অংশগুলো আছে, এগুলো পড়লেই এনাফ, এখানকার তথ্যগুলাই এনাফ। তারপরে আসো তোমার ডিম্বকের প্রকারভেদ। ডিম্বকের প্রকারভেদে আমরা এখানে কিছু ছন্দের ব্যবহার করছি, এই ছন্দগুলো পড়তেও পারো আবার নাও পড়তে পারো। আমি এখানে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখন প্রথমে কি আছে? ঊর্ধ্বমুখী। জাস্ট মনে রাখবা সাদ্দাম ভাইয়ার এলাকায়, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, তো সাদ্দাম ভাইয়ের এলাকায় একটি পাগল ছিল। সে পাগলটা কেমন করতো? শুধু ঊর্ধ্বে করতো। তাহলে কি মনে রাখবা? ঊর্ধ্বে পাগল। এই ঊর্ধ্বেতে কি মনে রাখবা? ঊর্ধ্বমুখী। এই যে পয়াকারতে কি জানবা? পানি মরিচ। গতে কি জানবা? গোলমরিচ। আর পথে আর একটা কি আছে? পান। তাহলে তোমরা ঊর্ধ্বে পাগল এই ছন্দের মাধ্যমে এই যে ঊর্ধ্বমুখীর উদাহরণগুলো মনে রাখতে পারো। তারপরে আসো অধোমুখী মানে কি? তোমার নিচের দিক হয়ে থাকে। তো অধোমুখী তোমরা কি মনে রাখতে পারো? যে আমরা মাঝে মাঝে অনেক খেলাধুলা করি না, তো এই খেলাধুলার ক্ষেত্রে ধরাধরি খেলি বা গা ছোঁয়াছুঁই করি, ঠিক তেমনই দেখো তোমার ফ্রেন্ড আছে, মনে করো তার নাম নিশি, তো সেই নিশিরে ছোঁয়ার জন্য আমি বলছি নিশিরে ছো মানে কিন্তু টাচ করা, জাস্ট নিশিরে ছো। এই দন্তা নয় রশিতে নিম্নমুখী, এটা হলো রেরি, আর ছোতে ছোলা। তাহলে দেখো এইভাবে যদি আমরা মনে রাখি, তাহলে আমার মনে হয় না তোমাদের কখনো ভুল হবে।
এটা সবসময় মনে থাকবে, এভাবে পড়ার সময় তোমরা যে ছন্দগুলো মিলাই মিলাই পড়ো তাহলে অবশ্যই মনে থাকবে। তারপরে কি আছে, পার্শ্বমুখী। পার্শ্বমুখীতে তোমরা মনে রাখতে পারো, পার্শ্বমুখীতে প ফ মনে রাখবা কি, প ফ। কারণ দেখো কি, এই যে পার্শ্বমুখী, পার্শ্বমুখী এখানে প প মিল আছে, এই যে প প, এই যে ক্ষুদিপানা মিল আছে, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তারপরে কি আমরা বক্রমুখী, বক্রমুখীতে কিভাবে মনে রাখবা, দেখো বক্রমুখীতে তোমরা দুইটা অর্থ দিয়ে মনে রাখবা, কি বক্র সকাল, বক্র সকাল, বক্র মানে বাঁকা, মনে করো যে তোমার হলো কোনো একটা সকাল হয়েছে সেটা বক্র সকাল, জাস্ট একটা ইমাজিন, ঠিক আছে। বক্রতে কি মনে রাখবা, বক্রমুখী, দন্তস্বয় সরিষা, কতে কালকা সন্ধ্যা, এইভাবে মনে রাখতে পারো। ওকে, এই ছন্দগুলোর মাধ্যমে তোমরা যদি মনে রাখো আশা করি তোমাদের কখনো ভুল হবে না। তারপর দেখো তোমার স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। আমরা প্রথমে পড়ছি পুং গ্যামেটোফাইটের বিকাশ, এবার স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশের ক্ষেত্রে আমাদের ঠিকই তেমনই জানা লাগবে, যেমন পুং গ্যামেটোফাইটের তোমার প্রথম কোষ কি ছিল, পরাগরেণু, ঠিকই স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি, এটা আমাদের সবার আগে জানা লাগবে, সেটা কি স্ত্রী রেণু। তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি, স্ত্রী রেণু। এবং এখানে স্ত্রী গ্যামেটোফাইটের প্রতি মেরুতে তোমার দুইটা মেরুর প্রতি মেরুতে কয়টি করে কোষ সৃষ্টি হয়, 4টি করে, যেখানে কয়টি, চার, যদি দুই মেরুতে 4টি 4টি তাহলে কয়টি থাকবে, 8টি নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। এই নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াস থেকে একটি একটি করে সামনে চলে আসে এবং পরস্পর মিলিত হয়, থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়। প্রতি মেরুতে একটি করে, আমরা আগেই পড়ছি যে 3টি করে নষ্ট হয়ে যায়, তাই না। মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে যে 4টি সৃষ্টি হয় তার ভিতরে 3টি নষ্ট হয় আর একটি কার্যকরী থাকে, সেই একটি তোমার মাঝে এসে পরস্পরের সাথে মিলিত হয়। এই যে যে মিলিত হয় তাকে কি বলা হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। এটা ইম্পর্টেন্ট, যে সেকেন্ডারি নিউক্লিয়াস কাকে বলে, বা এরকম তোমার দিয়ে দেবে, দিয়ে বলবে নিচের, বা তোমার বলবে যে হলো এই যে প্রতি মেরু একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে এসে পরস্পরের সাথে মিলিত হয়, একে কি বলে, সেকেন্ডারি নিউক্লিয়াস বলে, ঠিক আছে। তারপরে দেখো তোমার আমি একটু সহজে বোঝাই, দেখো মনে করো একটি পূর্ণাঙ্গ ভ্রূণথলির, এই যে একটি পূর্ণাঙ্গ ভ্রূণথলি কয়টি মেরু থাকে, একটি মেরু, এই যে 2টি মেরু থাকে, একটি মেরু, একটি মেরু, 2টি মেরু থাকে, ঠিকই। এগুলোকে কি বলা হয় জানো, সহকারী কোষ। এগুলোকে কি বলা হয়, এটার নাম হলো তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস। দেখো আমরা বৈশিষ্ট্য কি পড়লাম, প্রতিমেরুতে কি থাকে, প্রতিমেরুতে একটি করে নিউক্লিয়াস কোথায় আসে, একটি করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। দেখো প্রতি মেরু থেকে একটি করে নিউক্লিয়াস মাঝখানে এসে চলে আসে, এসে কি গঠন করে, সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে। এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা কি, এবার 2n ডিপ্লয়েড, এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা হলো তোমার ডিম্বাণু। আর প্রতি মেরুতে দেখো মোট 3টি করে যে কোষ থাকে, একটা থাকে তোমার সহকারী কোষ, এক মেরুতে সহকারী কোষ, আর এক মেরুতে কি থাকে তোমার প্রতিবাদ কোষ থাকে, ঠিকই। থেকে দেখো লাস্টে যেটা আমরা বোল্ড অক্ষরে লেখা আছে, ভ্রূণথলিতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী কোষ, প্রতিবাদ নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, এগুলো মিলিত হয়ে কি গঠন করে, স্ত্রী গ্যামেটোফাইট গঠন করে। এগুলোকে একত্রে কি বলা হয়, এগুলো মিলিত হবে কি বলা হয়, স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। দেখো আরেকটা, দেখো একটা ইম্পর্টেন্ট তথ্য, স্ত্রী গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। স্ত্রী গ্যামেটোফাইট কিসের উপর নির্ভরশীল, স্পোরোফাইটের উপর নির্ভরশীল। এই জিনিসটা যদি তোমরা বোঝো, এই চিত্রটা যদি বুঝতে পারো, তাহলে আশা করি তোমাদের এটা সহজ হবে, ঠিক আছে। যে প্রতি মেরুতে মোট 4টি করে কোষ থাকে, সেখান থেকে প্রতি মেরুতে একটি করে নিউক্লিয়াস তোমার সামনে আসে, মাঝখানে এসে কি হয়, মিলিত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে, ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস ডিপ্লয়েড। এবার দেখো তোমার স্ত্রী গ্যামেটোফাইটের পরে তোমার আসবে প্রকারভেদ। ভ্রূণথলির সাধারণত কয় প্রকার হয়ে থাকে বলতো, 3 প্রকার হয়ে থাকে, কি কি, মনোস্পোরিক, বায়োস্পোরিক, আর কি টেট্রাস্পোরিক। কি কি, মনোস্পোরিক, বায়োস্পোরিক, টেট্রাস্পোরিক। আবার কি দেখো 75টি উদ্ভিদে কি থাকে, মনোস্পোরিক থাকে, ঠিক আছে। এটি পলিগোনাম হিসেবে পরিচিত। এগুলো ইম্পর্টেন্ট তথ্য। আরে এটা তোমার নাইস টু নো, এনটিকে এগুলো যে তথ্যগুলো দেওয়া আছে মোর দ্যান এনাফ, এগুলো যদি তুমি জানতে পারো নার্সিং ভর্তি পেকে, আশা করি এর ভিতর থেকে কমন আসবে। তারপরে দেখো তোমার আগে যেটা পড়াইছি, যে 70% উদ্ভিদে কি মনোস্পোরিক, এবং এই মনোস্পোরিকে যদি তোমার 8টি নিউক্লিয়াস বিশিষ্ট হয়, 8টি নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি নিয়ে যদি গঠিত হয়, আর কি তোমার ব্যতিক্রম কোনটা, অয়নোথেরা টাইপ, যেটা কয়টি 4টে নিউক্লিয়াস বিশিষ্ট থাকে।
আরেকটা কি বায়োস্ফোরিক, বায়োস্ফোরিক কি তোমার অ্যালিয়াম টাইপ থাকে। টেট্রাস্ফোরিক কি থাকে, টেট্রাস্ফোরিক কয় প্রকার দেখো 7 প্রকার। সেটা কি কি, প্রধান, পেপারোমিয়া টাইপ যেটা 16 নিউক্লিয়াস বিশিষ্ট, আর কি ফিলিটারিয়া টাইপ সেটা 4 নিউক্লিয়াস বিশিষ্ট। এই তথ্যগুলো তোমার জানা লাগবে, ঠিক আছে। তারপরে আসি আমরা নিষেক প্রক্রিয়ায়। এই যে নিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে তোমার একটা ছকের ভিতরে নিষেকের, এবার আমরা জানবো ভ্রূণথলির গঠন সম্পর্কে। ভ্রূণথলির গঠনে দেখো মনোস্ফোরিক, বায়োস্ফোরিক এবং টেট্রাস্ফোরিক। এবার দেখো তোমার অতিরিক্ত তথ্য এই পার্টের জাস্ট একটু কিছু অতিরিক্ত তথ্য আছে, সেইগুলো তোমাদের জানতে হবে। এখানে দেখো যে 75% উদ্ভিদই কি মনোস্ফোরিক, আর কি মনোস্ফোরিক কয় নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি নিয়ে গঠিত, 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি নিয়ে গঠিত। ব্যতিক্রম কি অয়নোথেরা টাইপ, অয়নোথেরা টাইপ কয় নিউক্লিয়াস বিশিষ্ট, 4 নিউক্লিয়াস বিশিষ্ট। ওকে, বায়োস্ফোরিক কি হিসেবে পরিচিত, অ্যালিয়াম টাইপ হিসেবে পরিচিত। আর টেট্রাস্ফোরিক কয় প্রকার, 7 প্রকার। তার ভিতর প্রধান কোনটা, পেপারোমিয়া টাইপ যেটা 16 নিউক্লিয়াস বিশিষ্ট, আর কি তোমার ফ্রিটিলারিয়া টাইপ যেটা 4 নিউক্লিয়াস বিশিষ্ট। এবার দেখো তোমার নিষেক ক্রিয়া। নিষেক ক্রিয়া আমরা নিষেক বলতে কি বুঝি, নিষেক সাধারণত তোমার কি যে সচল শুক্রাণুর সাথে নিশ্চল ডিম্বাণুর যে মিলন তাকে কি বলা হয়, নিষেক ক্রিয়া বলা হয়। দেখো এখানে প্রথমে সেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে নিষেক ক্রিয়া কাকে বলে, সেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তারপরে দেখো একটা সংজ্ঞা আছে তোমার, পরাগায়নের সংজ্ঞাটা আছে। এবার পরাগায়ন কিভাবে হয়ে থাকে, কোথায় কোথায় ঘটে দেখো, সকল আবৃতবীজী এবং ব্যক্তিবীজী উদ্ভিদে কি ঘটে, পরাগায়ন ঘটে। প্রথমে আমরা সংজ্ঞাগুলো আছে একই সাথে এক জায়গায় করে দিয়ে আছে। তারপর দেখো তোমার কি আছে, সংজ্ঞাগুলার পরে দেখো কি আছে, নিষেক প্রক্রিয়াটা আছে। নিষেক প্রক্রিয়ার প্রথমে কি হয় দেখো, গর্ভমুণ্ডে পরাগরেণু কোথায় গমন করে, অঙ্কুরোদ্গম, তাই না। গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গমন, তারপর পরাগনালিকার গর্ভসম্মুখী যাত্রা এবং শুক্রাণু সৃষ্টি হয়। তারপরে কি হয়, অধিকাংশ উদ্ভিদে তোমার পরাগনালী কোন পথে যাত্রা শুরু করে, কিছু কিছু উদ্ভিদে শুক্রাণু সৃষ্টি হয় তোমার ডিম্বক রন্ধ্রে, কিছু কিছু উদ্ভিদে হয় ডিম্বক মূলে, তাই না। তারপর কিছু কিছু উদ্ভিদে হয় ডিম্বক ত্বকে। এই যে ডিম্বক ত্বক, ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কোনটি ডিম্বক রন্ধ্র দিয়ে হয়, কোনটি ডিম্বক মূল দিয়ে হয় এবং কোনটি ডিম্বক ত্বক দিয়ে হয়। এটা মনে রাখার জন্য আমরা সহজে কিছু টেকনিক ব্যবহার করতে পারি। দেখো এখানে কি আছে তোমার, ডিম্বক রন্ধ্র দিয়ে হয় তাদেরকে কি বলা হয়, প্রোগামী। কি বলা হয়, প্রোগামী। দেখো প্রোগামী যদি বলা হয়, এটা এই আরটা মার্ক করবা, আরে কি মনে রাখবা, রন্ধ্র। ওকে, তাহলে ডিম্বক রন্ধ্র দিয়ে কোনটা হবে, প্রোগামী ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকে প্রবেশ করবে, তাই না। তাহলে কি ডিম্বক রন্ধ্রের পথে ডিম্বকে প্রবেশ করে তাতে। এবার দেখো নিষেক ক্রিয়া সর্বপ্রথমে আমাদের কি জানা লাগবে, কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাগুলো জানা লাগবে। সবার আগে যে নিষেকের সংজ্ঞা আমি যেটা বললাম, যে তোমার সচল শুক্রাণুর সাথে যে নিশ্চল ডিম্বাণুর মিলনকে কি বলা হয়, নিষেক বলা হয়। নিষেকের সংজ্ঞা, পরাগায়নের সংজ্ঞা, আর পরাগায়ন কোথায় কোথায় ঘটে এটা জানা লাগবে। তারপর দেখো নিষেক প্রক্রিয়া কি হয়, শুক্রাণু সৃষ্টি হয়, তাই না। এই যে শুক্রাণু সৃষ্টি হওয়ার পরে তোমার ডিম্বক কিভাবে প্রবেশ করে, তাই না। এই যে দেখো পরাগনালিকা ডিম্বক রন্ধ্র পথে অনেক সময় ডিম্বকে প্রবেশ করে, তাকে সেসব উদ্ভিদ তাকে কি বলা হবে, প্রোগামী বলা হবে। এই যে ডিম্বক রন্ধ্রের দ্বারা প্রবেশ করে, তারপর দেখো ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, আবার ডিম্বক ত্বক দিয়েও ডিম্বকে প্রবেশ করে, তাই না। এই ডিম্বকে এই যে 3টা অংশ দিয়ে প্রবেশ করে, এই 3টা অংশের কোন কোন উদ্ভিদ, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো কিভাবে মনে রাখতে পারি, দেখো সহজে মনে রাখতে পারি সেটা। প্রথমে আছে কি প্রোগামীতে কি হয়, তোমার ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকে প্রবেশ করে। তো ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে কি বলা হয়, প্রোগামী। মনে রাখবা কি দেয়, এই যে প্রোগামীতে আর কি হলো, রন্ধ্র, তাই না। এবার দেখো এর উদাহরণ কি, আমজাম। তারপরে দেখো কি আসে তোমার, ডিম্বক মূল দিয়ে যে প্রবেশ করে তাদেরকে কি হবে, তাদের কি বলা হয়, কেলাজোগামী বলা হয়, তাই না। এই কেলাজোগামী, এটা মনে রাখবা। এদের উদাহরণ কি, মনে রাখবা ঝাউমূল। কি মনে রাখবা, ঝাউমূল। ঝাউমূল দিয়ে কিভাবে এ করবে, এই যে ঝাউ কোন দিক দিয়ে ডিম্বকে প্রবেশ করবে, ডিম্বক মূল দিয়ে প্রবেশ করবে, মনে রাখবা ঝাউমূল, ঠিক আছে। একে কি বলা হবে, কেলাজোগামী বলা হবে, ঠিক আছে। এর উদাহরণ ঝাউ। এই যে ইংলিশ, এটা মনে রাখার দরকার নেই। তারপরে দেখো তোমার ডিম্বক ত্বক। তো আমরা যদি দেখি ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্রটা যদি আমরা বের করতে পারি, আমাদের ডিম্বক ত্বক পড়ার কোনো দরকার নেই। আলটিমেটলি কোশ্চেন আসলে এই দুইটা যদি জানি, তাহলে আলটিমেটলি আরেকটার উত্তর আমরা করতে পারবো অপশন থেকে, তাই না। তারপরে আমাদের দেখো কোথায় ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয়, ভ্রূণথলিতে
ভ্রূণথলিতে কি হয়, ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয়। এই যে এই কয়টা তথ্য যদি মনে রাখতে পারো নিষেক প্রক্রিয়া থেকে, আমি মনে করি এনাফ। এইগুলো থেকে নার্সিং অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। দেখো এই নিষেকের ফলে কি কি পরিণতি হয়, এই নিষেকের শেষ পরিণতি কি এবং এর তাৎপর্যটা কি। নিষেকের পরিণতি কি কি দেখো, এই যে ভ্রূণের পরিস্ফুটন, আর কি উৎপন্ন হয়, শস্যের উৎপত্তি, বীজ সৃষ্টি, ফল সৃষ্টি। এগুলো জাস্ট একবার করে রিডিং করবা, মনে থাকবে। এবার দেখো এই যে বীজ সৃষ্টি হয়, এই বীজের আবার তৃতীয় স্তর আছে, এই বীজের তৃতীয় স্তরকে কি বলা হয়, এরিল বলা হয়। এই এরিলের উদাহরণগুলো কি কি আমাদের মনে রাখা লাগবে, লিচু, কাঠলিচু, জায়ফল, শাপলা। কি কি, লিচু, কাঠলিচু, জায়ফল, শাপলা, এই বীজে কি পাওয়া যায়, এরিল পাওয়া যায়। তারপরে দেখো দ্বিনিষেক। দ্বিনিষেকটা কি,